দের এখনকার আয়োজনে প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব কল রেকর্ড ফাঁস। মৃত্যুর আগে স্ত্রীকে ফোন করে কেঁদে কেঁদে শেষ কথা যা বলে গেলেন ওসমান হাদি। কল রেকর্ডে ফেঁসে গেলেন বিএনপির নেতা মির্জা আব্বাস। এরপর জানিয়ে দিব ৫ই আগস্টের পর থেকে আওয়ামী লীগের জন্য এটাই কি প্রথম বড় রাজনৈতিক জয়? অনেকেই বলছেন এটি কেবল একটি সাফল্য নয়, এটি ভবিষ্যতের চূড়ান্ত বিজয়ের সূচনা। শেষ রক্ষা হল না মির্জা আব্বাসের। হদি হত্যায় অবশেষে ধরা খেল বিএনপি নেতা মির্জা আব্বাস। বিএনপিকে ক্ষমতায় বসাতে ভারত ও আমেরিকার গোপন ষড়যন্ত্র ফাঁস। থাকছে প্রমাণসহ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। প্রথমেই জানিয়ে দেওয়া দরকার, এই প্রতিবেদনটি কোনো আদালতের রায় নয়, বরং তদন্ত সংশ্লিষ্ট সূত্র ও প্রকাশ্যে আসা একটি অডিও কল রেকর্ড ঘিরে ওঠা গুরুতর অভিযোগ নিয়ে তৈরি। মৃত্যুর ঠিক আগে স্ত্রীকে ফোন করেছিলেন ওসমান হাদি। ফোনের ওপাশে ভাঙা কণ্ঠ, থেমে থেমে কথা আর কান্নায় জড়ানো শেষ কিছু শব্দ, যা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ও বিভিন্ন মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে। সেই কল রেকর্ডে হাদি নিজেকে চরম আতঙ্কের মধ্যে আছে বলে জানান এবং স্পষ্ট ইঙ্গিতে বলেন তিনি আর নিরাপদে নন। সূত্রের দাবি অনুযায়ী ফোনালাপে হাদি কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির নাম উল্লেখ করেন, যাদের কাছ থেকে তিনি হুমকি পাচ্ছিলেন বলে অভিযোগ করেন। এখানেই তৈরি হয় চাঞ্চল্য, কারণ আলোচিত সেই কল রেকর্ডে বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাসের নাম উঠে এসেছে বলে দাবি করা হচ্ছে। বিষয়টি সামনে আসতেই রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। কল রেকর্ডে হাদিকে বলতে শোনা যায়, আমার উপর চাপ বাড়ছে, আমি আর সামলাতে পারছি না। যদি আমার কিছু হয় তাহলে এর দায় কার, তুমি বুঝবে। এই বক্তব্যের পরপরই তিনি স্ত্রীকে নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে সতর্ক করেন। কথার ভেতরে স্পষ্ট ছিল এক ধরনের বিদায় সুর, যা শুনে যে কারো গা শিউরে ওঠার মতো। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই অডিওটির ফরেনসিক যাচাই এখনও চূড়ান্তভাবে সম্পন্ন হয়নি। তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, কল রেকর্ডটি পরীক্ষার জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে, যাতে এর সত্যতা, কাটাছেঁড়া বা বিকৃতি আছে কিনা সবকিছু নিশ্চিত হওয়া যায়। এদিকে মির্জা আব্বাসের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি, তবে বিএনপির একাধিক নেতা দাবি করছেন এটি একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা এবং কাউকে হেয় করার অপচেষ্টা। তারা বলছেন শুধু একটি অডিও দাবি করে কাউকে জড়ানো ন্যায় বিচারের পরিপন্থী। অন্যদিকে মানবাধিকার কর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, যেহেতু মৃত্যুর আগে করা কল, তাই বিষয়টি হালকাভাবে দেখার সুযোগ নেই। তাদের দাবি, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত ছাড়া সত্য উদ্ঘাটন সম্ভব নয়। সব মিলিয়ে ওসমান হাদির শেষ ফোন কল এখন শুধু একটি ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, এটি রূপ নিয়েছে এক ভয়াবহ রাজনৈতিক বিতর্কে। কল রেকর্ড সত্য হলে এর প্রভাব হবে সুদূরপ্রসারী, আর মিথ্যে হলে দায় নিতে হবে যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে এটি ছড়িয়েছে। এখন পুরো দেশ তাকিয়ে আছে তদন্তের দিকে। সত্য উদ্ঘাটন হবে কিনা, নাকি এই কল রেকর্ডও হারিয়ে যাবে রাজনৈতিক কোলাহলের ভিড়ে, সেই প্রশ্নই সবচেয়ে বড়। ৫ই আগস্টের পর বাংলাদেশের রাজনীতিতে যে টানাপোড়েন, অনিশ্চয়তা ও শক্তির পুনর্বিন্যাস শুরু হয়েছিল, তার প্রেক্ষাপটে সাম্প্রতিক ঘটনা প্রবাহকে অনেকেই দেখছেন আওয়ামী লীগের প্রথম বড় রাজনৈতিক সাফল্য হিসেবে। প্রশ্ন উঠছে, এটি কি শুধু একটি মুহূর্তের জয়, নাকি দীর্ঘমেয়াদী চূড়ান্ত বিজয়ের সূচনা? রাজনৈতিক অঙ্গনে ক্রমেই জোরালো হচ্ছে দ্বিতীয় দাবিটি। অনেকের ভাষায় এটা স্রেফ সাফল্য নয়, ইনশাআল্লাহ এটাই ভবিষ্যতের বিজয়ের ভিত্তি। এই বিজয়ের পথ মোটেও সহজ ছিল না। ধারাবাহিক চাপ, আন্তর্জাতিক সমীকরণ, অভ্যন্তরীণ ষড়যন্ত্র এবং রাজনৈতিক প্রতিপক্ষের আক্রমণের মুখেও আওয়ামী লীগ সাংগঠনিকভাবে ভেঙে পড়েনি, বরং সময়ের সঙ্গে সঙ্গে দলটি নিজেদের অবস্থান শক্ত করেছে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। এই কঠিন বাস্তবতার অন্যতম প্রমাণ হিসেবে তুলে ধরা হচ্ছে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের দেশে ফিরে যেতে বাধ্য হওয়া ঘটনাকে। রাজনৈতিক মহলে আলোচনা, তারেক রহমানের দেশে অবস্থান দীর্ঘায়িত করার চেষ্টা থাকলেও একের পর এক আইনি জটিলতা, দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত প্রশ্ন, সম্পদের হিসেবের অসঙ্গতি নিয়ে অভিযোগ সামনে আসতে থাকে। এসব বিষয় মিলিয়ে পরিস্থিতি তার অনুকূলে থাকেনি বলেই দাবি করা হচ্ছে।
আওয়ামী লীগের নেতারা এটিকে দেখছেন শেখ হাসিনার রাজনৈতিক প্রজ্ঞা ও কৌশলগত সাফল্যের বড় উদাহরণ হিসেবে তাদের বক্তব্য, রাজনীতি শুধু স্লোগান নয়, এটি আইন, রাষ্ট্রীয় কাঠামো ও বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে চলার খেলা। সেই খেলায় বিরোধীরা বারবার হোঁচট খেয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণে বাধা দেওয়ার মতো কার্যকর শক্তি এখন দৃশ্যমান নয়, এমন দাবি দলটির অভ্যন্তরে জোরালো হচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে যে রাজনৈতিক চাপ তৈরি করার চেষ্টা হয়েছিল, সেটি অনেকটাই ভেঙে পড়েছে বলেই তারা মনে করছে। এদিকে দলের সমর্থক ও নেতাকর্মীদের মধ্যে সবচেয়ে আলোচিত প্রত্যাশা জননেত্রী শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন। রাজনৈতিক মহলে ধারণা, খুব শিগগিরই তিনি দেশে ফিরবেন এবং সরাসরি নির্বাচনী রাজনীতির নেতৃত্ব দেবেন। এতে আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি আরও সংহত হবে, এমন বিশ্বাস তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত। সব মিলিয়ে ৫ই আগস্ট পরবর্তী সময়কে অনেকেই দেখছেন একটি টার্নিং পয়েন্ট হিসেবে। এই মুহূর্তকে যদি আওয়ামী লীগ সঠিকভাবে কাজে লাগাতে পারে, তবে এটি কেবল একটি অধ্যায় নয়, বরং দীর্ঘমেয়াদী রাজনৈতিক আধিপত্যের ভিত্তি হয়ে উঠতে পারে। সময়ই বলবে শেষ কথা। তবে রাজনৈতিক বাতাস যে এখন আওয়ামী লীগের অনুকূলে বইছে, সে বিষয়ে সন্দেহ ক্রমেই কমছে। টাকার পাহাড়, সীমান্ত পেরিয়ে গোপন বৈঠক আর রাজনীতির পর্দার আড়ালে তৈরি এক ভয়ঙ্কর ছক। হাদি হত্যাকাণ্ড এখন শুধু একটি ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, বরং দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এক গভীর সংকেত হিসেবেও দেখা হচ্ছে। প্রশ্ন উঠেছে, এটি কি শুধুই আক্রোশের প্রতিফলন, নাকি এর আড়ালে লুকিয়ে আছে রাষ্ট্রীয় ক্ষমতার পুনর্বিন্যাসের নীল নকশা? গোয়েন্দা সূত্রের দাবি অনুযায়ী শুটার ফয়সাল শুধু একাই এই হত্যার দায়িত্বে ছিল না। দেশি ও বিদেশি প্রভাবশালী সিন্ডিকেটের সমন্বয়েই গড়ে উঠেছিল এই পরিকল্পনা। হত্যার আগে ফয়সালের হাতের টাকা নিয়ে বিস্ময়কর তথ্যই এই ষড়যন্ত্রের একটি বড় অংশ প্রকাশ করছে। সিঙ্গাপুরে অনুষ্ঠিত গোপন বৈঠকে উপস্থিত ছিলেন একাধিক প্রভাবশালী নেতা। আলোচ্য বৈঠকে কেবল হত্যার ছকই নয়, পরবর্তীতে পালানোর পথও নিশ্চিত করা হয়েছিল। তদন্তকারীদের মতে বৈঠকে ছিলেন পলাতক নেতা জাহাঙ্গীর কবির নানক, সাবেক এমপি ইলিয়াস মোল্লা, যুবলীগ নেতা তাইজুল ইসলাম বাপ্পি এবং অন্যান্য প্রভাবশালী রাজনীতিবিদ। 5 দিন ধরে চলা বৈঠক ছিল নিখুঁতভাবে পরিকল্পিত, যেখানে হত্যার সময়, পদ্ধতি এবং আর্থিক যোগান সবকিছু সাজানো হয়েছিল। দেশে ফেরার মাত্র কয়েক দিনের মাথায় ফয়সালের পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় বিপুল পরিমাণ অর্থ। গোয়েন্দা তদন্তে বেরিয়ে এসেছে মোট ৩৮টি রহস্যময় চেক, যার মোট পরিমাণ প্রায় ২১৮ কোটি ৭৯ লক্ষ টাকা। সবচেয়ে বড় চেকের মান ৯০ কোটি টাকা, যা একটি প্রধান ব্যাংকের বিশেষ শাখা থেকে পাওয়া গেছে। প্রিমিয়ার ব্যাংকের গুলশান শাখা থেকে আরও ৩৫ কোটির 10টি চেক ধরা পড়েছে। এমন বিপুল অর্থ একজন সাধারণ শুটারের কাছে পৌঁছানোর পেছনে লুকোচুরি এবং মানি লন্ডারিংয়ের নিখুঁত কৌশল রয়েছে। তদন্তকারীরা বলছেন, অর্থের অধিকাংশ সরবরাহ করা হয়েছিল ভুয়া প্রতিষ্ঠান ও ব্যক্তিগত মাধ্যমে। রেনেসা ইন্টারন্যাশনাল ও ড্রিম ইনফিনিটি থেকে ফয়সালকে ১৭২ কোটি টাকা দেওয়া হয়েছে, যদিও এই প্রতিষ্ঠানগুলোর কোনো বাস্তব অফিস নেই। বনানীর ম্যাম ইম্প্যাক্স ৫০ কোটি টাকা দিয়েছিল, কিন্তু তাদের অফিসও সম্পূর্ণ ভুয়া। ইন্দিরা রোডের চিস্তো টেক কোম্পানি ৪ বছর আগে ব্যবসা বন্ধ করে চলে গেছে। অর্থাৎ হত্যার জন্য প্রয়োজনীয় অর্থ সরবরাহ করা হয়েছিল অত্যন্ত পরিকল্পিত ও কৌশলী পদ্ধতিতে। হত্যা ঘটানোর পর পালানোর দায়িত্বে ছিল আমিরুল ইসলামের ওপর। তিনি যুবলীগ নেতা বাপ্পির আত্মীয় ও প্রধান সহযোগী। গোয়েন্দা সূত্র বলছে, হত্যার রাতেই ফয়সাল ও আলমগীর গোপনভাবে সীমান্ত পেরিয়ে নিরাপদ আস্তানায় পৌঁছায়। মিরপুর ও রূপনগর এলাকার কিছু প্রভাবশালী স্থানীয় ব্যক্তিও পালানোর পথে সরাসরি সাহায্য করেছে। যদিও আমিরুল গ্রেপ্তার হয়েছেন, তবে বাপ্পির অবস্থান এখনও আন্তর্জাতিক লুকোচুরির কেন্দ্রবিন্দু। গোয়েন্দা সূত্র জানাচ্ছে, বাপ্পি দীর্ঘদিন ধরে কলকাতায় অবস্থান করছেন। হত্যার প্রধান মাস্টারমাইন্ডদের খুঁজে বের করতে আইন শৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে মির্জা আব্বাসকে গ্রেপ্তার করেছে। এরপর সেনাপ্রধানের গ্রেপ্তারকেও পরিকল্পনা করা হচ্ছে। একের পর এক সব অভিযুক্তকে আইনের আওতায় আনা হবে বলে নিশ্চিত করেছেন তদন্তকর্তারা। সবচেয়ে চমকপ্রদ তথ্য হল, হত্যার অর্থের যোগান এতটাই জটিলভাবে সরবরাহ করা হয়েছিল যে ব্যাংক কর্মচারীরাও অবাক হয়েছেন। প্রাথমিক অনুসন্ধান থেকে বোঝা যাচ্ছে, এটি কোনো দৈব ঘটনা নয়, পুরো হত্যাকাণ্ডটি মাস ধরে সুচিন্তিতভাবে রচিত হয়েছে।
প্রশাসন ও রাজনীতি একাকার হয়ে একটি উচ্চস্তরের সন্ত্রাসী নেটওয়ার্ক হিসেবে এই ঘটনা ঘটিয়েছে। হত্যা শুটার ফয়সালের হাতে কোটি কোটি টাকার রহস্যময় লেনদেন, গোপন বৈঠক এবং রাজনৈতিক নেতাদের নাম সব মিলিয়ে এটি দেশের রাজনীতিতে এক চাঞ্চল্যকর অধ্যায় তৈরি করেছে। হত্যাকাণ্ডের প্রতিটি ধাপ ও আর্থিক লেনদেন এখন গোয়েন্দা সংস্থার কাছে প্রধান অস্ত্র। দেশ জুড়ে এই কাণ্ডের প্রতিফলন হয়েছে রাজপথ থেকে সীমান্ত পর্যন্ত। নির্বাচনের ঠিক ৩৬ দিন আগে এই ঘটনা দেশের রাজনৈতিক মানচিত্রে অস্থিরতা তৈরি করেছে। এখন প্রশ্ন উঠেছে, কারা ছিলেন এই হত্যার মাস্টারমাইন্ড এবং কারা এই বিপুল অর্থের যোগান দিয়েছে। গোয়েন্দা তথ্য, ব্যাংক লেনদেন ও আন্তর্জাতিক সূত্র মিলিয়ে একটা স্পষ্ট চিত্র দেখা যাচ্ছে, যেখানে একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ডের পুরো কৌশল এবং আর্থিক ভিত্তি ধাঁধার মতো ফাঁস হয়ে গেছে। হত্যাকাণ্ডের পেছনে এই গোপন নকশা, অর্থের